আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। রাশিয়াকে যেভাবে সহায়তা করছে উত্তর কোরিয়া, কেন যুক্তরাজ্য ছাড়ছেন হাজার হাজার ধনী? ইহুদিবাদী ইসরায়েলের 70,000 সেনা পঙ্গু। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলে উত্তেজনা যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র। ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েল সেনাবাহিনীকে যে হুঁশিয়ারি দিল জাতিসংঘ তদন্ত কমিশন, যে কারণে ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র। বাইডেন কেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, জানালেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাশিয়াকে যেভাবে সহায়তা করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর বিশ্ব রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। গত কয়েক দশকে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। কিম জং উন এবং পুতিন একটি সামরিক চুক্তি সই করার পর বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। প্রথম দিন থেকেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে থেকেছে উত্তর কোরিয়া। এই বিষয়টিও কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দুই দেশের সামরিক চুক্তিতে বলা হয়েছে অন্য কোনো শক্তি এই দুই দেশের কোনো একটির উপর আক্রমণ চালালে অপর দেশ তাকে সাহায্য করবে। বছর খানেক ধরে আমেরিকা এবং ইউক্রেন দাবি করেছিল ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উত্তর কোরিয়ার তৈরি কার্তুজ এবং গোলা ব্যবহার করছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলও রাশিয়া ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছিল। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, উত্তর কোরিয়া রাশিয়াকে আরো 50 লাখ গোলা পাঠিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী সিন ওয়ানসিকের দাবি, তার দেশ অন্তত 10,000 শিপিং কন্টেনার উত্তর কোরিয়া থেকে রাশিয়ার দিকে যেতে দেখেছে, যাতে গোলা ছিল বলেই মনে করা হচ্ছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে সিন বলেছেন, পিয়ংইয়ং সফরে এসে পুতিন আরো গোলা এবং কার্তুজ পাঠানোর আবেদন করেছেন বলে তাদের ধারণা। এদিকে ডিডব্লিউ কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার এক সামরিক বিশেষজ্ঞ জানিয়েছেন, ইউক্রেনকে গত 1 বছরে 10 লাখ গোলা দেওয়ার কথা ছিল পশ্চিমা দেশগুলোর, কিন্তু তারা তার অর্ধেক দিয়ে উঠতে পারেনি। অন্যদিকে উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া তার 3 গুণেরও বেশি গোলা নিয়ে এসেছে। কোনো বিশেষজ্ঞের বক্তব্য, উত্তর কোরিয়া কেবলমাত্র সামরিক ক্ষেত্রেই রাশিয়াকে সাহায্য করছে না, তারা শ্রমিক পাঠিয়েও সাহায্য করছে। ফ্রন্ট লাইনে ইউক্রেনের যে জায়গাগুলো রাশিয়া নতুন করে দখল করতে শুরু করেছে, সেখানে শ্রমিক পাঠাচ্ছে উত্তর কোরিয়া। কারণ রাশিয়ার অধিকাংশ শ্রমিক এখন যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার জন্য এটিও একটি বড় সাহায্য। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কেন যুক্তরাজ্য ছাড়ছেন হাজার হাজার ধনী? হঠাৎ করেই যুক্তরাজ্য থেকে ধনীদের দেশ ছাড়ার হিড়িক পড়েছে। ধারণা করা হচ্ছে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরবর্তী নির্বাচনে লেবার পার্টি জেতার সম্ভাবনা রয়েছে। দলটি জিতলে যুক্তরাজ্যে কর হার বাড়তে পারে, এমন শঙ্কা ইতিমধ্যে দেশের অনেকেই দেশ ছেড়েছেন, আবার অনেকে প্রস্তুতি নিচ্ছেন। অভিবাসন পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সকে এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত $1 মিলিয়ন সম্পদ আছে এমন 9,500 ব্যক্তি ব্রিটেন ছাড়তে পারেন। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অভিবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক সামরিক প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, চলতি বছর যুক্তরাজ্যের প্রায় 9,500 জন ধনী দেশ ছাড়তে পারেন, যাদের অন্তত 10 লাখ পাউন্ড নগদ ও বিনিয়োগযোগ্য সম্পদ রয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, ইহুদিবাদী ইসরায়েলের 70,000 সেনা পঙ্গু। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 7 টিভি জানিয়েছে, তাদের সেনাবাহিনীর 70,000 সদস্য পঙ্গু হয়ে গিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের 9 মাস অতিক্রান্ত হয়েছে কোনো রকম অর্জন ছাড়াই। উল্টো বরং তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 7 টিভির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরো জানিয়েছে, 7
অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয় এবং এরপর আহত ৮,৬৬৩ জন ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যদের সংখ্যা প্রথমবারের মতন ৭০,০০০ ছাড়িয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শতকরা ৩৫% ইসরায়েলি সেনা ৭ অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা ২১% সেনা শারীরিকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছে। ইসরায়েলি টিভি চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে ১,০০০-এরও বেশি নতুন আহত পুরুষ ও মহিলাকে চিকিৎসার জন্য এই বিভাগে ভর্তি করা হয়। আহতদের সংখ্যা ৯০% পুরুষ, তাদের প্রায় শতকরা ৭০%ই রিজার্ভ সেনা। ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আহতদের মধ্যে শতকরা প্রায় ৪০% যারা ২০২৪ সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে, তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, আঘাত, পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা, যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। টানা ৮ মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লাহর সঙ্গে আরো একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে, এই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সতর্কবার্তা দিয়েছেন, খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের গাজা ইসরায়েলের যুদ্ধের মধ্যে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে বিরোধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগেবি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এই সব কথা বলেছেন। এর আগে হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে। বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ লেবাননের বিরুদ্ধে একটি বড় ইসরায়েলি সামরিক আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেছেন, শত্রুদের জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ব্রিটেনেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য অর্থাৎ এর সদস্য দেশ সাইপ্রাসে হামলা হলে ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলে হামলা হুমকি দিয়েছে সাইপ্রাসকে, সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ। এই প্রথম ইসরায়েলের পাশাপাশি সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর বক্তব্য অনুযায়ী ভূমধ্যসাগরের অন্যান্য অংশে তার গোষ্ঠী হামলা চালাতে পারে। ইসরায়েলের গোটা ভূখণ্ড সহ আশেপাশের যে কোনো এলাকায় জলে, স্থলে, অন্তরিক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দেন তিনি। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে তার আঁচ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লাহর নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে লেবাননে হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে নাসরুল্লাহ হুঁশিয়ারি দেন। এই অভিযোগ অস্বীকার করেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিসেস। বলেন, দেশের সংকটেই কোনো পক্ষকে সমর্থন করছে না তার দেশ, বরং যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন তিনি। সাইপ্রাসের প্রেসিডেন্ট বলেন, আরব দেশগুলো আন্তর্জাতিক সমাজ সেই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয়নি, তবে সাইপ্রাসের বিশাল আকাশ সীমার মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী মাঝে মধ্যে মহড়া চালানোর অনুমতি পেয়েছে। সেই দেশে ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে। সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটেনের 2টি সামরিক ঘাঁটি সেই দেশে সক্রিয় রয়েছে। অন্যদিকে আরেকটি বিশেষ খবর হলো, ইসরায়েল সেনাবাহিনীকে যে হুঁশিয়ারি দিল জাতিসংঘ তদন্ত কমিশন। ফিলিস্তিনে চলছে ইসরায়েলি বর্বরতা, যার নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না নারী, বৃদ্ধ থেকে শুরু করে নিষ্পাপ শিশুরাও, যা নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বের মানুষদের।
ইসরায়েলি সেনাবাহিনী এমন কর্মকাণ্ডকে বিশ্বের সবচেয়ে বর্বর বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের তদন্ত কমিশন সদস্য ক্রিস সিডোটি। 2023 সালে অক্টোবর ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের দ্বারা সংঘটিত অপব্যবহারের বিষয়ে তদন্তের ফলাফল উপস্থাপন করেন জাতীয় সংঘের ওই তদন্ত কমিশনের সদস্য। এই সময় বার্তা সংস্থা আল জাজিরাকেও তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের অন্যতম অপরাধমূলক সেনাবাহিনী। এছাড়াও তদন্ত কমিশনের প্রধান এবং জাতিসংঘের মানবাধিকারের প্রাক্তন হাই কমিশনার ও দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রাক্তন বিচারক নাভি পিলে ইসরায়েলি যুদ্ধাপরাধের মাত্রাকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন তার কমিশন আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসি এর প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে 7000টি প্রমাণ জমা দিয়েছে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত থাকার প্রমাণ রয়েছে। এইসব অভিযোগ অবশ্য আমল দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, যে কারণে ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে নির্ধারিত কৌশলগত বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, এটি অকল্পনীয় যে গত কয়েক মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলের অস্ত্র ও গোলা বারুদ বন্ধ করে রেখেছে। হার্টজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির ওপর ফোকাস করার জন্য বৈঠকটি নির্ধারিত ছিল। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমারের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল তার পরিবর্তে শুধু জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হ্যানেগবি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছিলেন এই অভিযোগে যে এটি বেসামরিক নাগরিকদের সুরক্ষা মেনে হামলা চালানো হচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, জুনের শুরুতে ইসরায়েল মোট $3 বিলিয়ন 25টি মার্কিন তৈরি F-35 যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি রয়েছে তা হলো, বাইডেন কেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বললেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে আবারও বলেছেন, ওয়াশিংটনের বর্তমান নেতৃত্বের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। ট্রাম্প বিগত কয়েক বছর ধরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে আসছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি নিজ সমর্থকদের সমাবেশগুলোতে বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য ব্যক্তি জো বাইডেনকে দায়ী করেছেন। ট্রাম্প বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। সম্প্রতি ডেট্রয়েটে তার সর্বশেষ বক্তব্যে তিনি দাবি করেছেন, তিনি তার মেয়াদকাল অর্থাৎ 2017 থেকে 21-এর মধ্যে কোনো যুদ্ধ শুরু করেননি। ট্রাম্প এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে আবার হোয়াইট হাউসের ক্ষমতায় ফিরতে পারলে তিনি ইউক্রেনের যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী হবেন। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের দুর্বলতা ও ব্যর্থতা যুক্তরাষ্ট্রকে বড় ধরনের বিপদের সম্মুখীন করেছে। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রধান